নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আন্দোলনকে কালিমালিপ্ত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। ডাক্তারদের উপর হামলার চক্রান্ত, শতপ্রণোদিত মামলা রুজু, পুলিশের গ্রেপ্তার 1। ডাক্তারদের কর্মবিরতিতে মৃত 29 জনের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য, ঘোষণা মমতার। 74-এ পা দিচ্ছেন মোদি, আজমের শরীফে বিশেষ নিরামিষ ভোজের আয়োজন মুসলিম সংগঠনের। ক্ষমতা দখল করতে বাংলাদেশে ফিরছেন হাসিনা, ফাঁস নয়া ফোন আলাপ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না, 25 লক্ষ টাকা দিলেই টুকলি করে ডাক্তার হয়ে যাচ্ছে অধীর। নিম্নচাপের জের, রাজ্যের কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারীদের পক্ষে অমৃতা নামে এক জুনিয়র চিকিৎসক বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে চেয়েছেন। একই সঙ্গে চিকিৎসকরা জানিয়ে দেন, কোনোভাবেই তাদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। গতকাল নবান্নে গেলেও শেষ মুহূর্তে ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক। আজ জানা যায়, নিজেদের দাবি এবং অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যদিও এদিন জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাওয়ার আগেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন তারা। এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা। এদিনও জুনিয়র চিকিৎসকরা বারবার দাবি করেছেন, তাদের আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। সেই কারণেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পালেদের মতো বিজেপির সাংসদ বিধায়করা তাদের আন্দোলনের পাশে দাঁড়াতে এলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গেই স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান সম্পর্কে বিরোধী দলনেতার করা একটি মন্তব্যের তীব্র সমালোচনা করা হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। অভিযোগ করা হয়, চিকিৎসকদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধী দলনেতা। জুনিয়র চিকিৎসকরা আজ ফের একবার নিজেদের দাবিসমূহের কথা উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন। নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন তারা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলেন, অভয়ার ন্যায় বিচার ও তদন্ত, এটা নিয়ে আমরা উপযুক্ত জায়গায় দাবি রাখব। সন্দীপ ঘোষ সহ যাদের সক্রিয় অংশগ্রহণে নানান অবৈধ কাজ হয়েছে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে আইন অনুযায়ী তদন্তের আওতায় আনা হোক। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ছক কষা হচ্ছে, এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুধু তাই নয়, তিনি তার অভিযোগের সপক্ষে একটি ফোনালাপের অডিও প্রকাশ্যে আনেন। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি বীরভূম নিউজ টিভি। কুণালের অভিযোগ, বৃহস্পতিবার যখন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আলোচনা হওয়ার কথা চলছিল এবং পরে তা ভেস্তে যায়, সেই সময় হামলার চক্রান্ত করা হয়েছিল। কুণালের এই অডিও প্রকাশে আসার পরই বিধাননগর পুলিশ কমিশনারেট শতপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করে। সেই মামলাতেই গড়ফার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল দাবি করেন, ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে, বলা ভালো ভয়ঙ্কর অভিযোগের চক্রান্ত ফাঁস হচ্ছে। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক চক্রান্ত প্রক্রিয়াগুলো চলার সময় 2-3টে শিবির হামলা করার ছক কষেছিল। রাজ্য সরকার এবং মমতাকে বিড়ম্বনায় ফেলতেই জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলা করার ছক কষা হয়েছিল বলে অভিযোগ কুণালের। প্রাক্তন রাজ্যসভার সাংসদের দাবি, এই হামলার ছকের নেপথ্যে রয়েছে বামপন্থী যুব সংগঠন, অতি বাম যুব সংগঠনের একজন। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের ধর্ণা অবস্থানে বিজেপির যুব নেতাদের অবাধ যাতায়াত শুরু হয়েছে বলেও অভিযোগ কুণালের। শুক্রবার তিনি একটি ফোনালাপের অডিও প্রকাশ করেন। সেখানে 2 ব্যক্তির মধ্যে কিছু কথা বলতে শোনা যায়। কুণালের দাবি, ওদের শিবির সূত্রেই খবর আসছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ওই 29 জনের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। শুক্রবার মমতা বলেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে, তার ফলে 29 জনের মৃত্যু হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার 2 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছে। 29 জন মৃতের পরিবারকে ওই টাকা দেয়া হবে। উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারেরা। তারা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন।
বর্তমানে তারা সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন। শুক্রবার ডাক্তারদের সেই ধর্নার চতুর্থ দিন। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা ওই কর্মসূচিতে সামিল হয়েছেন। রাজ্যের অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির ফলে বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না। অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এখনো পর্যন্ত রাজ্যের হিসেবে মৃতের সংখ্যা 29, কিন্তু এই দাবি উড়িয়ে দিয়েছেন আন্দোলনরত ডাক্তারেরা। তাদের দাবি, কোনো হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। সিনিয়র চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন, তারা বাড়তি পরিশ্রম করছেন। কোথাও বিনা চিকিৎসায় রোগীকে ফিরে যেতে হচ্ছে না। রাজ্যের দাবির প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের পাল্টা যুক্তি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশায় এমনিতেই বহু মানুষ প্রতিদিন উপযুক্ত চিকিৎসা পরিষেবার অভাবে মারা যান। সেই ব্যর্থতা ঢাকতেই রাজ্য সরকার ডাক্তারদের কর্মবিরতিকে কাঠগড়ায় তুলছে। ডাক্তারদের কর্মবিরতির ফলে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার তাদের প্রতিনিধিদের নবান্নে ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা ছিল। মমতা 2 ঘন্টারও বেশি সময় নবান্নের সভাঘরে অপেক্ষা করেছেন, কিন্তু বৈঠক ভেস্তে যায়। রাজ্য জানিয়েছিল ডাক্তারদের 15 জন প্রতিনিধি নবান্নের বৈঠকে থাকতে পারবেন। জুনিয়র ডাক্তারেরা 32 জন গিয়েছিলেন। তাদের দাবি ছিল বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে। সেই দাবি মানতে রাজি হয়নি নবান্ন। এই বৈঠক ভেস্তে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয়। তবে তিনি আশা করেছিলেন বৈঠক হবে। ডাক্তারদের ক্ষমা করে দিচ্ছেন বলেও জানান মমতা। 3 দিনেও সমস্যার সমাধান করতে না পারায় বাংলার মানুষের কাছেও ক্ষমা চেয়ে নেন। 17 সেপ্টেম্বর 74-এ পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে আজমের শরীফে বিশেষ নিরামিষ ভোজের আয়োজন করেছে মুসলিম সংগঠন। বিতরণ করা হবে 4000 কেজি খাবার। ইন্ডিয়ান মাইনরিটি ফাউন্ডেশন ও চিস্তি ফাউন্ডেশনের যৌথভাবে মোদীর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা এবং পংক্তি ভোজনের আয়োজন করেছে। আজমের শরীফের প্রধান সৈয়দ আফসান চিস্তি বুধবার একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সেই সঙ্গে দুস্থদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। ভাত, ডাল, তরকারির সঙ্গে থাকবে শুকনো ফল। খাওয়া দাওয়া শেষে হবে সঙ্গীতানুষ্ঠান। সৈয়দ আফসান চিস্তির সংযোজন, আমরা প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করব। গোটা কর্মসূচি ভারতীয় সংখ্যালঘু ফাউন্ডেশন এবং আজমের শরীফের চিস্তি ফাউন্ডেশন দ্বারা আয়োজিত হবে। প্রসঙ্গত, রাজস্থানের আজমিরে সুফি সাধক ও দার্শনিক মঈনুদ্দিন চিস্তির সমাধি বা দরগা রয়েছে। আমি তো পদত্যাগ করিনি, সোশ্যাল মিডিয়ায় ফাঁস শেখ হাসিনার নয়া ফোনালাপ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। 1 মাসেরও বেশি সময় পার। প্রবল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। কবে? 5ই অগাস্ট। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারও গঠন করা হয়ে গিয়েছে পদ্মাপাড়ে। এদিকে দেশ ছাড়ার পর একবার বিবৃতি দিয়েছিলেন হাসিনা। এরপর আওয়ামী লীগ সভাপতির তরফে আর কোনো বিবৃতি বা নির্দেশ আসেনি। বস্তুত হাসিনা এখন কোথায় তাও জানা যায়নি এখনো। যখন এই পরিস্থিতি, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল ফোনালাপ। দাবি করা হচ্ছে ফোনের অন্য প্রান্তের কণ্ঠস্বরটি নোয়াখালী সোনাইমুড়ি থানার ছাত্রলীগের এক প্রাক্তন নেতার, যিনি এখন বেলজিয়ামে। ভাইরাল সেই ফোনালাপে হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, তারিখের জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। 5 তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারিদিকে লোক ঘেরাও। আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানের সিকিউরিটি, তাহলে অনেক লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। হাসিনার আরও বক্তব্য, যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি জানা ছিল তারা বাধ্য হয়ে, তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দিইনি। কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি এখনও বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জবাবে ছাত্রলীগের প্রাক্তন নেতা বলছেন, ইনশাআল্লাহ আপা, আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নাই। এর আগে গতকাল বৃহস্পতিবার তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। নেটিজেনদের দাবি, ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বলছেন হাসিনা। সেসব ফোনালাপই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আরজিকরে ডাক্তারি ছাত্রী খুনের সূত্র ধরেই রাজ্যের মেডিকেল কলেজগুলিতে বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কোনো মহলের তরফে দাবি করা হচ্ছে, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ওই দুর্নীতি জানতে পারার জন্যই নাকি 2য় বর্ষের ওই ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ হত্যা করা হয়েছে।
আদালতের নির্দেশে মেডিকেল দুর্নীতিরও তদন্ত করছে সিবিআই। এমন আবহে শিক্ষার মতো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় রাজ্যের চারিদিকে টুকলি করা ডাক্তারেরা ছড়াছড়ি বলে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। এদিন ময়নাগুড়ি বাজারে কংগ্রেসের প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন অধীর। সেখানে তিনি বলেন, উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে, সেখানে টুকলি করতে কেউ বাধা দেবে না। আপনাকে বলবে 25 লক্ষ টাকা দিতে হবে, আপনি ডাক্তার। আমি নয়, সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা বলছেন। এমন অনেককে দেখেছি, ঘুষের বিনিময়ে তাদের ডাক্তার করে দেয়া হচ্ছে। অধীরের দাবি, এরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম চেনে না, ব্লাড প্রেশার মাপতে জানে না, রোগের কারণ, রোগ কি তাও জানে না। প্রশ্ন তুলেছেন, তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি? এরাই তো গ্রাম বাংলার সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসবে, যারা নিজেরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না। তারা আমার আপনার কি চিকিৎসা করবে? খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। কটাক্ষে সুরে বলেছেন, ঘাড়ে ব্যথা করছে বলবে আপনার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে। পেট ব্যথা নিয়ে তাদের কাছে গেলে হয়তো আপনাকে বলবে তলপেটে নিউমোনিয়া হয়েছে। কোথায় চলেছি আমরা একটু ভাবুন। জমি সম্পত্তি বিক্রি করে ডাক্তারি পড়াচ্ছেন, কিন্তু আপনি জানেন না শিক্ষার মতো এখন ঘুষ দিয়ে ডাক্তার কিনতে পাওয়া যায়। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা জেলাতে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এরপর শক্তিশালী নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে আজ শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। কাল শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতে। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।